60 ইয়ার্স 55-60 ইয়ার্সের পরে অ্যারাউন্ড 30-50% পেশেন্টের পলিপ থাকে। কিন্তু বংশগত পলিপ যেগুলি, সেগুলো 10 থেকে 15 বছরের মধ্যে পলিপ ডেভেলপ করে এবং পেশেন্ট সিমটোম্যাটিক হয়, পেশেন্টের সমস্যা শুরু হয় অ্যারাউন্ড 25। এখান থেকে আমরা পলিপটা ধরে কাটি পলিপেক্টমি স্নেয়ার দিয়ে, সেই ধরার মতো জায়গাটি থাকে না। তো সেক্ষেত্রে এই ইএসডি প্রসিডিওরে কি করা হয়, পলিপের নিচে আমরা একটা লিকুইড ইনজেকশন দিয়ে পলিপটাকে লিফট আপ করি, পলিপটাকে কোলনের সারফেস থেকে অনেকটা উঁচু করে দেওয়া হয়, যার ফলে এই উঁচু হওয়া জায়গাটিকে ধরার ব্যবস্থা করা যায়। হ্যালো এভরিওয়ান, স্যানওয়েভ ইন্ডিয়া আরো একটি পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কিষান বণিক স্যার। নমস্কার। আগের দিন আমরা স্যারের সঙ্গে কোলন পলিপ নিয়ে আলোচনা করছিলাম। তো আগের ভিডিওটা আমরা আই বাটনে অথবা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা অবশ্যই দেখবেন। কোলন পলিপ ব্যাপারটা যথেষ্ট বড় ব্যাপার, তো আমরা সেটা নিয়ে আজকেও আলোচনা করছি। এটা আমাদের কোলন পলিপের সেকেন্ড পার্ট। স্যার আমাদের আরো বিস্তৃত বলবেন। কিছু ডাউট ক্লিয়ার হওয়া সেদিনকে বাকি ছিল, যে ডাউটস গুলো আমরা আজকে স্যারের থেকে জেনে নেব। তো স্যারকে আমরা প্রথমেই বলতে চাই, স্যার আগের দিন তো আমি স্ক্রিনিং কোলোনোস্কোপির কথা বলেছিলেন, তারপর যদি পলিপ পাওয়া যায়, ধরে নেওয়া যায় এবং পলিপেক্টমি করা হয়, তা এর পরেও কি মানে আবার পলিপ হতে পারে? আর সেক্ষেত্রে কতদিন পর আবার কোলোনোস্কোপি করে ব্যাপারটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি? সাধারণত পলিপ একবার হওয়ার পরে পলিপ হতে পারে, কিন্তু তাতে বেশ কিছুটা সময় লাগে। এবার আমরা কিভাবে বুঝবো যে ফার্দার কোলোনোস্কোপির সঠিক সময় কি? সেক্ষেত্রে আমরা 2-3টি জিনিস দেখি। এক হচ্ছে পলিপের সাইজ। এখন যে পলিপটি পাওয়া গেল সেটি কতটা বড়, 10 মিলিমিটারের কম না 10 মিলিমিটারের বেশি। পলিপের নাম্বার, কতগুলো পলিপ আছে, অনেক সময় একটা পলিপ থাকে, অনেক সময় 1 থেকে 2টো পলিপ থাকে, কখনো 3 থেকে 4টে পলিপ থাকে, কখনো 5 থেকে 10টি পলিপ থাকে বা 10-এর বেশি পলিপ থাকে। এইভাবে আমরা নাম্বারগুলোকে গ্রুপিং করি, 1 to 2, 3 to 4, 5 to 10 এবং মোর দ্যান 10। তৃতীয় হচ্ছে পলিপ রিমুভ করার পরে তার যে বায়োপসি পরীক্ষা হয়, সেই বায়োপসি পরীক্ষাতে কি ধরনের হিস্টোপ্যাথোলজিক্যাল বা টিস্যু ফাইন্ডিংস আসছে। কিছু পলিপ আছে যেগুলো টিউবিউলার, এগুলো আমরা মেডিকেলের ভাষায়, ডাক্তারি পরিভাষায় বলি। কিছু পলিপ আছে টিউবিউলার, কিছু পলিপের হিস্টোলজি আছে টিউবিউলোভিলাস, কিছু পলিপের হিস্টোলজি আছে ভিলাস, পিওরলি ভিলাস। তো এই ক্ষেত্রে অ্যাজ ফর এক্সাম্পল, যদি দেখা যায় যে কোলনে একটি মাত্র পলিপ পাওয়া গেছে, সেটি 10 মিলিমিটারের কম এবং সেটি টিউবিউলার পলিপ, সেক্ষেত্রে সেই পলিপ রিমুভ করার পরে 10 বছর পরে আবার কোলোনোস্কোপি করা উচিত। 10 বছরের মধ্যে ধরে নেওয়া যায় আর সাংঘাতিক কিছু হবে না। ওয়ারাস যেখানে ধরুন মোর দ্যান 10 পলিপস আছে, 10-এর বেশি পলিপ পাওয়া গেছে, সেখানে 3 বছর পরে আবার কোলোনোস্কোপি করতে হবে এই পলিপগুলো রিমুভ করার পরে। তেমনি ভাবে যেখানে 3 থেকে 4টি টিউবুলার পলিপ আছে, পলিপগুলির সাইজ 10 মিলিমিটারের কম, সেক্ষেত্রে আমরা 5 বছর পরে আবার কোলোনোস্কোপি করাই। তো এইভাবে আমরা ক্লাসিফাই করি যে স্ক্রিনিং কোলোনোস্কোপি কোন রোগীর ক্ষেত্রে কতদিন পরে প্রয়োজন। সেটি পলিপের নাম্বার, সাইজ এবং হিস্টোপ্যাথোলজির ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে 10 বছর, 5 থেকে 7 বছর, 3 থেকে 5 বছর, এভাবে আমরা করে থাকি, ঠিক করে থাকি। কখনো দেখা যায় যে পলিপ আমরা পেলাম প্রথমবারে, সেই পলিপ রিমুভ করা হলো টুকরো টুকরো ভাবে, পিসমিল, পলিপটাকে একবারে কেটে বার করা গেল না, টুকরো টুকরো ভাবে পলিপ রিমুভ করা হলো। তো সেক্ষেত্রে আমাদেরকে 6 মাস পরে আবার কোলোনোস্কোপি করে দেখতে হয় যে সেই জায়গাটা সুস্থ আছে না সেখানে আবার পলিপ হয়েছে। ঠিক স্যার। স্যার পলিপ এই ব্যাপারটা যখনই মানুষ শোনে তখনই একটা সন্দেহ জাগে যে মানে ক্যান্সার হলো কিনা, বা এই পলিপ থেকে যে ক্যান্সার, এই কি সব পলিপেই ক্যান্সার হতে পারে? না, সব পলিপ ক্যান্সারাস নয়। কিছু পলিপ যেগুলো অ্যাডেনোমেটাস পলিপ বা যেগুলো সেসাইল সেরেটেড অ্যাডেনোমা, সেগুলো থেকে ক্যান্সার হয়। কিছু নন ক্যান্সারাস পলিপও আছে।
কিন্তু খালি চোখে দেখে এদেরকে বোঝার উপায় নেই। আচ্ছা, সেই জন্য পলিপের ট্রিটমেন্ট ডিপেন্ড করে পলিপ কোলনের কোন জায়গায় হয়েছে, কত বড় পলিপটি এবং কতগুলো পলিপ আছে তার উপর ডিপেন্ড করে। ক্যান্সারাস নন ক্যান্সারাস পলিপ বোঝা যায় পলিপেক্টমি করার পরে, সেই পলিপটিকে বায়োপসি পরীক্ষা করার পরে। যেমন কিছু পলিপ হয় জুভেনাইল পলিপ, কিছু পলিপ হয় পেউট-জেগার সিনড্রোম বলে একটা পলিপ আছে, সেই ধরনের পলিপ। এই পলিপগুলো কিন্তু নন অ্যাডেনোমেটাস পলিপ বা হেমাটোমেটাস পলিপ, এইগুলোর ক্যান্সার পোটেনশিয়াল খুবই কম। আচ্ছা স্যার, কিভাবে বুঝবো কোন পলিপ থেকে ক্যান্সার হয়? এইগুলোই কি উপায় যেগুলো আপনি বললেন? হ্যাঁ, পলিপ রিমুভ করার আগে অবধি বোঝা খুব মুশকিল কোন পলিপ ক্যান্সার, কোন পলিপ থেকে পরবর্তীকালে ক্যান্সার হতে পারে বা কোন পলিপ থেকে পরবর্তীকালে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কম। সে কারণেই পলিপের ট্রিটমেন্টে খালি চোখে দেখে পলিপ কেমন লাগছে তার উপর ট্রিটমেন্টটা খুব একটা নির্ভর করে না। ট্রিটমেন্ট নির্ভর করে পলিপের নাম্বার, সাইজ এবং কতগুলি পলিপ আছে তার উপরে। রিমুভ করার পরে আমরা বুঝতে পারি, যখন হিস্টোপ্যাথোলজি বা বায়োপসি পরীক্ষা করা হয় তখনই আমরা বুঝতে পারি সেটি কি ধরনের পলিপ। স্যার, ছোট বাচ্চাদেরও কি পলিপ হতে পারে? হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রেও পলিপ হয়। জুভেনাইল পলিপ যেগুলো, সেগুলো বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং সেক্ষেত্রে সেই পলিপগুলোর ক্যান্সার পোটেনশিয়াল খুবই কম বা নীল বললেই চলে। কিন্তু এই পলিপগুলির সমস্যা হচ্ছে পলিপগুলি একটু লম্বা ধরনের পলিপ হয়, অনেকটা ডাম্বেলের মতো, মাথাটা চওড়া, মোটা, গোল এবং নেকটা সরু এবং লম্বা। তো সেই পলিপগুলি কি হয়, আঙুরের থোকার মতো ঝুলে পড়তে পারে, যার ফলে খাদ্যনালী জড়িয়ে যাওয়া বা পায়খানায় রক্ত আসা, পেটে ব্যথা হওয়া, এই ধরনের সমস্যা হয়। তো এইগুলোরও কি ট্রিটমেন্ট আছে? হ্যাঁ, এগুলোরও ট্রিটমেন্ট সেম। এই সমস্যাগুলো হয় বলেই এই পলিপগুলির ট্রিটমেন্ট প্রয়োজন এবং সেক্ষেত্রেও পলিপেক্টমি করা হয় যেভাবে আমরা অ্যাডাল্ট পেশেন্টে পলিপেক্টমি করি, যেটা সম্পূর্ণ সেফ। ওকে স্যার, তো পলিপ ব্যাপারটা কি মানে জেনেটিক্যালি বংশগত ব্যাপারটা কি থাকে এর সঙ্গে জড়িত? কিছু বংশগত পলিপ আছে, যেমন ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিস, একটা সিনড্রোম। সিনড্রোম মানে হচ্ছে এই ধরনের রোগীদের কিছু পলিপ, যেমন স্টামাকে পলিপ, ডুওডেনাম বা উপরের দিকের ক্ষুদ্রান্ত্রে পলিপ, এগুলো কোলন পলিপের সাথে থাকে এবং খাদ্যনালীর সমস্যা ছাড়াও আরো কিছু সমস্যা থাকে। যেমন হাড়ের, আমাদের বোনস বা হাড়, সেখানে অস্টিওমা বলে এক ধরনের বেনাইন টিউমার হতে পারে। রেটিনা, চোখের রেটিনাতে এক ধরনের সমস্যা হতে পারে। তো যাদের এই ধরনের ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিস ধরনের সিনড্রোম থাকে, বংশগত পলিপ, তাদের পলিপের সাথেও আরো কিছু এক্সট্রা ইন্টেস্টাইনাল সমস্যা থাকতে পারে। ওকে স্যার, স্যার বংশগত পলিপের মানে কিছু আলাদা সিম্পটমস আছে বা লক্ষণ কিছু আলাদা? বংশগত পলিপের সিম্পটম হচ্ছে এই পলিপগুলি খুব আর্লি এজে হয়, খুব তাড়াতাড়ি হয়। যেমন 10 থেকে 15 বছরের মধ্যে পলিপ ডেভেলপ করতে পারে এবং পেশেন্ট খুব তাড়াতাড়ি সিমটমেটিক হয়। যেমন আমরা প্রথম দিকে আলোচনা করছিলাম যে পলিপ 50 বছরের পরে বা 55 বছরের পরে বেশি সম্ভাবনা থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে 60 ইয়ার্স, 55-60 ইয়ার্স এর পরে অ্যারাউন্ড 30 to 50% পেশেন্টের পলিপ থাকে। কিন্তু বংশগত পলিপ যেগুলি, সেগুলো 10 থেকে 15 বছরের মধ্যে পলিপ ডেভেলপ করে এবং পেশেন্ট সিমটমেটিক হয়, পেশেন্টের সমস্যা শুরু হয় অ্যারাউন্ড 25 ইয়ার্স। তো বংশগত পলিপে কিন্তু অনেকটাই আগে সিমটমেটিক হয়। তাহলে কবে থেকে মোটামুটি স্ক্রিনিংটা চালু করা মানে শুরু করা উচিত এই পলিপ? বংশগত পলিপ প্রাথমিকভাবে যদি কোনো রোগীর ধরা পড়ে, সেটা আমরা কিভাবে বুঝবো, আভাস পাবো যে এটা বংশগত? এই ধরনের এই ফ্যামিলিয়াল অ্যাডেনোমেটাস পলিপোসিসে যখনই আমরা কোলোনোস্কোপি করে পলিপ পাবো, সেখানে অসংখ্য পলিপ থাকবে, মোর দ্যান 100, মানে যেমন কার্পেটের মতো পলিপে ভর্তি। তো তখনই আমরা সাসপেক্ট করব যে এই রোগীর হয়তো বংশগত পলিপ আছে। এবং যখন সেটা থাকবে, তার যারা ফার্স্ট ডিগ্রি ফ্যামিলি মেম্বার, ভাই বোন বা মা বাবা, বিশেষ করে ভাই বোন, তাদের ক্ষেত্রেও স্ক্রিনিং টেস্ট
করা হতে পারে। কিছু আমরা জেনেটিক টেস্টও আছে, প্রথমে আমরা তাদেরকে জেনেটিক টেস্ট অফার করি। জেনেটিক টেস্ট মানে জিন বা ক্রোমোজোমের টেস্ট। সেই ক্রোমোজোমের টেস্ট যখন পজিটিভ হবে তখন মানে তার ভাই বোনেরা তাদের ক্রোমোজোমের টেস্ট যদি পজিটিভ আসে তখন তাদের 10-12 বছর বয়স থেকেই স্ক্রিনিং কোলোনোস্কোপি বা এন্ডোস্কোপি শুরু করতে হবে। স্যার এই ক্ষেত্রে মানে আপনি বললেন তো কার্পেটের মতো বিছিয়ে থাকে, মানে অনেকটা জায়গা নিয়ে হয়তো থাকবে, ব্যাপারটা ট্রিটমেন্ট কিভাবে সম্ভব? ফ্যামিলিয়াল অ্যাডেনোমাটাস পলিপোসিস বা বংশগত পলিপ, যেখানে অসংখ্য পলিপ থাকে, সেই পলিপ পুরো কোলন জুড়েই থাকে। তো সেক্ষেত্রে আমরা অপারেশনই করি। অপারেশনটাই একমাত্র সুস্থ হওয়ার চিকিৎসা, কোলেক্টমি এবং সেই পলিপের অংশটাকে বাদ দিয়ে দেওয়া। ওষুধের মাধ্যমে এটা একটু না, ওষুধের মাধ্যমে চিকিৎসা নেই। কিছু ওষুধ পরীক্ষাগতভাবে দেখা হচ্ছে যে প্রিভেন্ট করতে পারে কিনা। যার পলিপ হয়ে গেছে তাকে অপারেশনই করিয়ে নিতে হবে। তার ভাই বোন যাদের হয়নি কিন্তু টেস্ট পজিটিভ, তাদের ক্ষেত্রে কিছু ওষুধ পরীক্ষাগতভাবে দেখা হচ্ছে, যেমন অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি। অনেক সময় NSAID, আমরা যাকে পেন কিলার বা অ্যাসপিরিন জাতীয় ওষুধ বলি, কিছু পেন কিলার বা ব্যথার ওষুধ আছে যেমন COX-2 ইনহিবিটর বলি। এই ধরনের 2-3টি মেডিসিন আছে, দেখা গেছে তারা এই অ্যাডেনোমাটাস পলিপ বা বংশগত পলিপের তৈরি হওয়ার সময়টাকে বাড়িয়ে দেয়, ডিলে করে দেয়। ঠিক স্যার। স্যার বলছি কতদিন মানে কিছু মাস আগে আপনি জাপানে গেছিলেন একটা অ্যাডভান্স কোর্স করার জন্য, তো এই জাপানে গিয়ে এই পলিপ এর ব্যাপারে কি কোর্সটা ছিল, মানে গল্পটা যদি আজকে। হ্যাঁ, ওখানে যে জিনিসটি আমরা করলাম সেটাকে আমরা বলি ESD। আগের ভিডিওতে আমরা এটা আলোচনা করেছি যে এন্ডোস্কোপিক সাবমিউকোসাল ডিসেকশন। ব্যাপারটা কি? ব্যাপারটি হচ্ছে অনেক ক্ষেত্রেই কোলনের পলিপ দেখা যায় যে লম্বা না হয়ে কিছুটা ছড়িয়ে থাকে, ফ্ল্যাট পলিপ, অনেকটা ফ্ল্যাট লিশন। যাদের নেক বা মানে যেখান থেকে আমরা পলিপটা ধরে কাটি পলিপেক্টমি স্নেয়ার দিয়ে, সেই ধরার মতো জায়গাটি থাকে না। তো সেক্ষেত্রে এই ESD প্রসিডিওরে কি করা হয়, পলিপের নিচে আমরা একটা লিকুইড ইনজেকশন দিয়ে পলিপটাকে লিফট আপ করি, পলিপটাকে কোলনের সারফেস থেকে অনেকটা উঁচু করে দেওয়া হয়, যার ফলে এই উঁচু হওয়া জায়গাটিকে ধরার ব্যবস্থা করা যায় এবং সেখানে সেই টিস্যু প্লেন থেকে সেটাকে ডিসেক্ট করে পলিপ রিমুভ করা যায়। তো পলিপেক্টমির এক ধরনের অ্যাডভান্সড চিকিৎসা হচ্ছে ESD। এটা আপনারাই করেন মানে গ্যাস্ট্রোএন্টারোলজিস্টই? এটা গ্যাস্ট্রোএন্টারোলজিস্টই করে থাকে। আচ্ছা, এই জন্য মানে অপারেশন থিয়েটার বা ওটি এনভায়রনমেন্ট দরকার? হ্যাঁ, ESD প্রসিডিওর একটু কি বলবো, স্কিলফুল বা হাই ডিমান্ডিং সার্জারি, এন্ডোস্কোপিক সার্জারি। তো সেক্ষেত্রে যে ধরনের হাসপাতালে এই ধরনের সেটআপ আছে সেই ধরনের হাসপাতালে ESD করা যেতে পারে। একটু সময় সাপেক্ষ, নরমাল পলিপেক্টমির থেকে ESD পলিপেক্টমির অপারেশনের সময়টা বেশি লাগে, কিন্তু সেক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে অনেক রোগী থাকেন যাদের অপারেশন নেওয়ার মতো ফিটনেস থাকে না। আমরা অপারেশন করার আগে রোগীকে প্রি অ্যানেস্থেটিক চেকআপ করিয়ে দেখে নিই, অজ্ঞানের ডাক্তারবাবুরা তাদেরকে ফিটনেস সার্টিফিকেট দেন যে এই রোগীকে অজ্ঞান করা যাবে বা বড় অপারেশনের ধকল নিতে পারবে। সেক্ষেত্রে যে রোগীরা সেই ধরনের বড় অপারেশনের ধকল নিতে পারেন না, তাদের ক্ষেত্রে এটি একটি অল্টারনেটিভ। আচ্ছা, তো স্যার এই অঞ্চলে কল্যাণী অঞ্চলে কি ধরনের অপারেশন করার মতো সেটআপ আছে বা করা যেতে পারে? পলিপেক্টমি করা যেতে পারে। পলিপেক্টমি খুব ডিমান্ডিং প্রসিডিওর নয়। আমরা আগেও ডিসকাস করলাম যে ডে কেয়ার প্রসিডিওর, পলিপেক্টমি ডে কেয়ার প্রসিডিওর হিসেবে করা যেতেই পারে। ESD প্রসিডিওর একটু টাইম টেকিং, সেখানে আরো কিছু ডেভেলপমেন্টের দরকার এবং সেটা হলে সেটা করা সম্ভব। ঠিক আছে স্যার, আমরা অনেকটাই আজকে কোলন পলিপ সম্বন্ধে তো জানলাম, আগের দিনও বেশ কিছুটা জেনেছি, অনেকটা ডাউট ক্লিয়ার হলো যে চিকিৎসাটা কি হতে পারে। তো এই পুরো ব্যাপারটা যদি একটু সামারাইজ করে দেন তাহলে খুব সুবিধা হয় বুঝতে। কোলন পলিপ হচ্ছে কোলন ক্যান্সারের খুবই আর্লি স্টেজ। পলিপ স্টেজে যদি সেটাকে ডিটেক্ট করা যায় তো প্রায় 100% ক্ষেত্রেই কোলন ক্যান্সার প্রিভেন্ট করা সম্ভব। কারণ দেখা যায় যে কোলন ক্যান্সার
পলিপ থেকেই তৈরি হয়। সেক্ষেত্রে প্রত্যেক মানুষের উচিত 55 থেকে 60 বছর বয়সের পরে একটা স্ক্রিনিং কোলোনোস্কোপি করে দেখে নেওয়া যে কোনো পলিপ আছে কিনা। হয়তো কোনো সিমটম নেই, সেক্ষেত্রেও উন্নত দেশে বা পাশ্চাত্যের অনেক দেশেই স্ক্রিনিং কোলোনোস্কোপি গাইডলাইন আছে, সরকারি গাইডলাইন আছে। আমাদের দেশে যেহেতু এত বড় দেশ, এত পপুলেশন, অনেক টেকনিক্যাল, অনেক লজিস্টিক সমস্যা আছে, স্ক্রিনিং কোলোনোস্কোপি এখনো গাইডলাইনে আসেনি। সেক্ষেত্রে স্ক্রিনিং কোলোনোস্কোপি নিজের ক্ষেত্রে করা যেতে পারে 55 থেকে 60 বছর বয়সে। ঠিক। কোলন পলিপেক্টমি করে সম্পূর্ণরূপে রিমুভ করা সম্ভব। এটি একটি ডে কেয়ার প্রসিডিওর, যার জন্য দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় না এবং বাইরে থেকে কোনো রকম কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। পলিপেক্টমি অপারেশন বা এন্ডোস্কোপিক রিমুভাল করার 6 ঘন্টার মধ্যে রোগী বাড়ি চলে যেতে পারেন এবং একদিনের মধ্যেই নিজের স্বাভাবিক জীবনে, কাজের জীবনে ফিরে যেতে পারেন। পলিপেক্টমি চিকিৎসা খুবই সেফ এবং তাতে যে অ্যাডভার্স ইভেন্টস বা পলিপেক্টমি করার জন্য যে সমস্যা হতে পারে সেই সমস্যাগুলি অতি নগণ্য। সুতরাং স্ক্রিনিং কোলোনোস্কোপি এবং আর্লি স্টেজ পলিপেক্টমি কোলন ক্যান্সার প্রিভেন্ট করার জন্য এক অতি আবশ্যক স্টেপ। ওকে স্যার, অনেকটাই জানতে পারলাম আজকে আমাদের এই ভিডিও থেকে। আমরা আগেও গ্যাস্ট্রোএন্টারোলজি সম্বন্ধে অনেক ভিডিও করেছি, সেইগুলো আমাদের ইউটিউব চ্যানেলে অলরেডি দেওয়া আছে, ডেসক্রিপশনে গিয়ে সেগুলোর লিংক আপনারা পেতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি, তাতে ইনফরমেশন গুলো আরো কুইকলি পাওয়া যাবে। লিভার এন্ড গাট বলে একটা ইউটিউব চ্যানেল আছে ডক্টর কিষান মনিক স্যারের, তো ওখানে গিয়েও আপনারা এই ভিডিওগুলো সম্বন্ধে বা এই তথ্যগুলো আরো ভালো করে জানতে পারবেন। থ্যাংক ইউ স্যার সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।